প্রায় ৩১ বছর পর ত্রিপুরা রাজ্যের ডম্বুর গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে গোমতী নদী দিয়ে পানি প্রবেশ করায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বন্যার কারণে। এই মুহূর্তে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সোনাগাজী সহ প্রত্যেকটা অঞ্চলে এমন ভয়াবহ পানির তৈরি হয়েছে যেটা কিনা ১৯৮৮ সালের বন্যাকেও হার মানায়। এই ধরনের বন্যা ১৯৮৮ সালের পর বাংলাদেশের মানুষ দেখেনি। ভারতের মোদী সরকারের সাপোর্টে বাংলাদেশে ভোট ডাকাত শেখ হাসিনা ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার তোপের মুখে কোটা আন্দোলনকে ঘিরে যেই এক দফা দাবি দেওয়া হয়েছিল শেখ হাসিনার পদত্যাগ, এবং শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর কোনো ধরনের সতর্ক বার্তা ছাড়া ভারত ডম্বুর গেট খুলে দেওয়ার কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে এই ফ্যাসিবাদী সরকারকে, শেখ হাসিনা সরকারকে ভারত যেইভাবে আশ্রয় প্রশ্রয় এখন দিচ্ছেন এবং এর পূর্বেও বাংলাদেশে এই সরকারটিকে টিকিয়ে রাখার জন্য ভারত যে তার উলঙ্গ চেহারা প্রকাশ করে বাংলাদেশকে একটা গণরাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে কি ডম্বুর গেট খুলে দেওয়া হলো এবং বাংলাদেশকে কোনো রকমের সতর্ক বার্তা ছাড়াই স্লুইস গেট খুলে দিয়ে এই বার্তাই কি দিতে চায় বাংলাদেশে তার পছন্দের সরকার, দ্যাট মিনস মোদী সরকারের পছন্দের সরকার শেখ হাসিনা না থাকায় কোনো ধরনের কূটনৈতিক শিষ্টাচার, কোনো ধরনের বন্ধুসুলভ আচরণের বাইরে দিয়ে কি কোনো বার্তা দিতে চাচ্ছেন রাজনৈতিকভাবে? এই প্রশ্নটাই আসছে, যার কারণে বাংলাদেশের ৯৫% মানুষ ভারতের কাছে প্রশ্ন করতে চাচ্ছেন এই বন্যা কি প্রাকৃতিক নাকি রাজনৈতিক। এই প্রশ্ন আসাটা একেবারেই স্বাভাবিক, কারণ বাংলাদেশের সাথে ভারতের যেই সমস্ত নদীগুলো রয়েছে তার সাথে নেই কোনো ন্যায্য পানি বন্টনের মীমাংসা, এবং প্রত্যেকটা নদীর সামনে ভারত ইচ্ছে মতো বিদ্যুৎ উৎপাদন করার জন্য বাঁধ দিয়ে রেখেছে, যার কারণে বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হারিয়েছে, সেখানে যথেষ্ট পানি ধারণ সক্ষমতা হারিয়েছে। একই সাথে বিভিন্ন জায়গায় চর উঠে নদী এক প্রকার মরে গেছে বললেই চলে। বাংলাদেশের যমুনা নদী থেকে শুরু করে পদ্মা নদী এক প্রকার মরুভূমিতে পরিণত হয়েছে। বাঁধের কারণে পানি না পেয়ে বাংলাদেশের নদী যেমন মরুভূমি হয়, তেমনি ভাবে অতিরিক্ত পানি যখন ভারত ধারণ করতে না পারে তখন কোন রকমের সতর্ক বার্তা ছাড়াই বাঁধগুলো খুলে দেওয়ার সাথে সাথে বাংলাদেশে তৈরি হয় বন্যা পরিস্থিতি, নষ্ট হয় হাজার হাজার হেক্টর ফসলি জমি, হাঁস মুরগি গবাদি পশু সহ এমনকি মানুষের জীবন বিপন্ন হওয়ার অবস্থা এই মুহূর্তে তৈরি হয়েছে। প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনী এবং নৌবাহিনীর কোস্ট গার্ড দ্বারা ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতির জন্য একমাত্র ভারত অনিয়ন্ত্রিতভাবে যেখানে সেখানে বাদ দিয়ে রাখেন, জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেন এবং পানি আটকে রেখে বাংলাদেশকে মরুভূমি বানিয়ে রাখার কারণই হচ্ছে অন্যতম। গত ১৬ বছর ভারতের একটা দল দাস সরকার বাংলাদেশে ক্ষমতায় থেকেছে, তিস্তা নদীর পানি সহ বেশ কয়েকটি নদীর সাথে পানি বন্টন চুক্তি সঠিকভাবে করতে পারেনি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ যে পানি হিস্সা পেয়ে থাকে ভারতের কাছ থেকে তার ন্যূনতম আদায় তো করতে পারেনি, প্রশ্নটিও সঠিকভাবে করতে পারেনি। এই মুহূর্তে বাংলাদেশে ভারতের রাজনৈতিক যেই চিন্তা ভাবনা ছিল তা ইতিমধ্যে ফ্লপ করে বাংলাদেশের জনগোষ্ঠী ভারতের এই আগ্রাসী মনোভাবের কারণে এক প্রকার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের সাবেক এক সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রুজ এই কথাটি বলতে শুরু করেছেন। এবং যেই সমস্ত স্থানে বাদ দেওয়া রয়েছে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যারা কিনা কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতের দলদাস তাবেদার একটা সরকারকে হটিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুন একটা বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে, তারাই বলছে যেখানে ভারতের বাঁধ রয়েছে সেখানে পাল্টা বাঁধ হবে, এবং সেই সমস্ত বাঁধের এগেইনস্টে যেই ধরনের কর্মসূচি নেওয়া দরকার সেখানে চীন সহ যারা আসতে চায় সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের প্রত্যেককে আনা হোক, এবং বাঁধ নির্মাণ করার জন্য শারীরিক কসরত যে কোনো ধরনের সহযোগিতা করতে বাংলাদেশের সমস্ত মানুষ একাট্টা হয়ে গেছে। ভারতকে বুঝতে হবে এই পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের এক সুসম্পর্ক বজায় রাখতে হয়। সত্যিকার অর্থেই বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসেবে তারা ভাবতে চায়। এই আগ্রাসী মনোভাব পরিহার করে অবশ্যই বন্যা পরিস্থিতি হলে সেটা কিভাবে মোকাবেলা করা যায় দুই দেশকে মিলে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো আচরণ ভারত করতে পারবে না যেটা তাকে প্রভু হিসেবে বাংলাদেশের মানুষের কাছে হাজির করে। বাংলাদেশের মানুষ
ভারতের সাথে বন্ধুত্ব চায় এবং সেটা চায় সুষম বন্টনের ভিত্তিতে। ভারত এখানে এসে খবরদারি করবে, তারা নিজেদেরকে রাজহাদিরাজ ভাববে এবং বাংলাদেশের মানুষকে প্রজাগণ্য করবে, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নিত না এবং এখনো নিবে না। এখন তো আরো বেশি মেনে নেবে না, কারণ ভারতের সেই দলদাস সরকারটি এদেশের মানুষ হটিয়ে দিয়েছে। এটা ভারতকে ভাবতে হবে। ভারত শ্রীলঙ্কা থেকে, নেপাল থেকে, ভুটান থেকে বিতাড়িত হওয়ার পর বাংলাদেশের মানুষের সাথেও যদি এই ধরনের আচরণ করতে শুরু করে, অসম বন্টন নীতির মাধ্যমে তারা নিজেদেরকে প্রভু হিসেবে জাহির করতে চায়, সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। ওই সমস্ত ছোট দেশগুলির মতো বাংলাদেশ থেকেও অল আউট ইন্ডিয়া প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ভারতের উচিত তাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র বাংলাদেশকে তার বন্ধু হিসেবে মেনে নেওয়া এবং সেই জন্য যেই আচরণ বাংলাদেশের সাথে করা উচিত সেটা তাদের করতে হবে। তা নাহলে আখেরে ভারতকে এর ফল ভোগ করতে হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস কিন্তু অলরেডি বলে দিয়েছেন, কোনো কারণে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা ভারত করে, আশেপাশের নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এমনকি সেভেন সিস্টার্সের রাজ্যগুলোও কিন্তু টালমাটাল অবস্থা তৈরি হবে। এটা স্বাভাবিক, একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের থাকুক। ভারতের মগজের মধ্যে এবং এখন ভারতের যে পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করছেন তাদেরকেও এটা বুঝতে হবে, কোনো ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে, কোনো ধরনের প্রভু সাজার মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে পারবেন না। অবশ্যই আপনাদের সাথে আমরা ন্যায্য বন্টন নীতির ভিত্তিতে সম্পর্ক করতে চাই, সেটা বাংলাদেশের মানুষের সাথে, ভারতের মানুষের। কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সাথে বাংলাদেশের কোনো এবং ভারতের কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সাথেই সম্পর্ক হবে না। হয়তো তারা কিছু সময়ের জন্য হাসিনার মতো একটা খারাপ পরিস্থিতি তৈরি করতে পারবে, কিন্তু তা দিয়ে আখেরে কোনো দেশেরই লাভ হবে না, সেটা বুঝতে হবে ভারতকেই। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের তরুণ যুবক যেইভাবে বাদের এগেইনস্টে বাদ এবং প্রত্যেকটা সমস্যার এগেইনস্টে গিয়ে বাংলাদেশ পাল্টা সমস্যা তৈরি করার যেই চিন্তা ভাবনা ভারতের কৃতকর্মের কারণে করছেন, সেটা আসলেই আমরা চাই না। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, যার কারণে ভারতের ইন্টেলেকচুয়াল মহল যারা আছেন তারাও বাংলাদেশের প্রতি ভারতের এই আগ্রাসনের দিকে নজর দিন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। হাসিনার মতো মনোভাব নিয়ে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চান, তার ফল কখনোই ভালো হবে না। হাসিনার মতো পরিস্থিতি আপনাদেরকেও বরণ করতে হবে। সর্বশেষ মনে করিয়ে দিতে চাই, ভারতের কলকাতা এবং বাংলাদেশের মানুষের যেই বাংলা ভাষাভাষী একটা সম্পর্ক রয়েছে এবং পার্শ্ববর্তী বর্ডার থাকার কারণে যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সেটা আপনারাই নষ্ট করবেন না। বন্যার জলের মতো এই সম্পর্ককে আপনারা জলে ভাসিয়ে দেবেন না। এই দায়িত্বটা ভারতকেই নিতে হবে। সম্পর্ক উন্নয়নের কাজ ভারতকেই নিতে হবে, কারণ ভারতই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করেছে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে এই দেশে ক্ষমতায় থাকার আকুণ্ঠ সমর্থন দিয়ে। হাসিনার পতন হয়ে গেছে, ভারত যাতে তার পতন বাংলাদেশে না ডেকে এনে একটা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে, নয়তো ভারতের ভাগ্যে কি আছে সেটা ভগবানই ভালো জানে।